ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার হাসপাতাল ৩ বছর ধরে ৬ রেডিওথেরাপির ৪টি নষ্ট। সিরিয়াল পেতে সময় লাগে ৬ মাস। এই আজগো সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস ধরার পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালবাহীর সঙ্গে যাত্রীবাহী সংঘর্ষে ১০ বগি লাইনচ্যুত। অসচেতনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। হঠাৎ বিকট শব্দ পেলাম, শব্দ পাওয়ার পরে আমরা দৌড়ে আসছি, দেখলাম যে দুইটা ট্রেন এখানে একই লাইনে আসা পড়ছে এবং ট্রেন দুটো মুখোমুখি অবস্থায় আছে। কথা বলতে পারছে না। আমাদের কোচগুলো এবং যে ব্রেকিং সিস্টেমগুলো ঠিক আছে, এটা মেনটেন করাটা প্রয়োজন। এবং পাশাপাশি যারা সিগন্যালিংয়ে রয়েছেন, যারা স্টেশন মাস্টার রয়েছেন, তাদের প্রশিক্ষণ এবং রেগুলার তাদের অন জব ট্রেনিংয়ের ব্যবস্থা করাটা প্রয়োজন। অল্প বৃষ্টি পারদ না কমিয়ে তীব্রতা বাড়িয়েছে গরমের। রোববার আবারও বৃষ্টির পূর্বাভাস, 25 জেলায় কালো মাধ্যমিকের ছুটি। মন্ত্রী এমপির স্বজনরা উপজেলায় দলের সমর্থন পাবেন না, জানালেন কাদের। আওয়ামী লীগ এখন বিভ্রান্ত, দাবি বিএনপির। এবং কোষ্ঠী পাথর বিক্রির নামে মহা প্রতারণা, ক্রেতাকে অপহরণের পর মুক্তিপণ দাবি। র্যাবের অভিযানে চক্রের হোতা সহ গ্রেপ্তার 7। সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএমটি পার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নিজেই ক্যান্সারে আক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি নষ্ট 3 বছর ধরে। 20 লাখ রোগীর জন্য 2টি মেশিনে সিরিয়াল পেতে লেগে যায় 6 মাস। 10 বছরে কেনা হয়নি একটি মেশিনও। পরিচালক জানালেন, 2 বছর আগে দেয়া ক্রয় চাহিদায় একটি মেশিন আসলেও বিমানবন্দরে পড়ে আছে মাসখানেক ধরে। সরকারি পর্যায়ে দেশে আর কোথাও রেডিওথেরাপির সুযোগ না থাকায় চিকিৎসার অভাবে দ্রুত মৃত্যুর মুখে পড়ছেন হাজার হাজার ক্যান্সার রোগী। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম ইসলাম গেল 3 মাস ধরে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে ঘুরছেন মায়ের রেডিওথেরাপি সিরিয়াল পেতে। এর আগে সার্জারি, কেমোথেরাপি সহ নানা চিকিৎসায় আর্থিকভাবে নিঃস্বপ্রায় পরিবারের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য না থাকায় মায়ের প্রাণ রক্ষায় মাসের পর মাস এখানেই ঘুরছেন রেডিওথেরাপি দিতে। এখানে মোটামুটি 10,000 টাকার মধ্যে আর কি শেষ হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ ট্রিটমেন্টটা পাওয়া যায়। অন্যদিকে মাগুরার মফিজ শেখ 4 মাস পর বৃহস্পতিবার রেডিওথেরাপি নিলেন। তবে ক্যান্সারের সঙ্গে 1.5 বছরের লড়াইয়ে নিস্তেজ প্রাণে হারিয়েছেন কথা বলার শক্তিও। আমি 3 মাসের মাথায় যে 4 মাসের যে ডেট ফেলেছি। দেশের ক্যান্সার রোগীদের ভরসা স্থল এই হাসপাতাল নিজেই যেন ক্যান্সারে আক্রান্ত। 6টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে 4টি নষ্ট 3 বছরেরও বেশি সময় ধরে। সচল আছে মাত্র 2টি মেশিন। এই আজগো সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস ধরার পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। আমরা তো বাইরে যাইতে পারি না, কারণ আমাদের এরকম ক্ষমতা নাই। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 2 লাখ মানুষ। দেশের বিপুল এ রোগীর জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে 1,500-এর বেশি রোগী, যাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় রেডিওথেরাপি দরকার হয়। জাতীয় এ প্রতিষ্ঠানটিতে সবশেষ একটি রেডিওথেরাপি মেশিন যুক্ত হয় 2014 সালে। এর আগে 2007 সালে কেনা হয় 5টি, কিন্তু এই 6টির মধ্যে 4টি মেশিন দীর্ঘদিন অকেজো থাকার পর পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাকি 2টিও চলছে কোনো রকমে। মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালের বাইরে এই মুহূর্তে কোথাও এই থেরাপি দেওয়ার সুযোগ নেই। বেসরকারি পর্যায়ে চিকিৎসা সরকারি হাসপাতালের খরচের তুলনায় 15 গুণ বেশি। ক্যান্সার গবেষণা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান বলছেন, সচল 2টি মেশিনে প্রতিদিন 200 মানুষকে সেবা দিতে একবার থেরাপির সিরিয়াল পেতে রোগীকে অপেক্ষা করতে হয় কমপক্ষে 4 মাস। প্রায় 200 রোগী চিকিৎসা পাচ্ছে, কিন্তু ওয়েটিংয়ে আছে 2000। যে চিকিৎসা দরকার সেটা দিবেন না, এতে করে রোগ যে মানে প্রোগ্রেশন করবে না, বেড়ে যাবে না, সেটা তো বলার কোনো সুযোগই আমার নেই। হাসপাতালের পরিচালক বলছেন, গেল 2 বছর ধরে 2টি মেশিন আনার প্রক্রিয়া চলছে। গত মাসে একটি কেনা হলেও বিমানবন্দরে পড়ে আছে 1 মাস ধরে। ইতিমধ্যে আমরা একটা নতুন মেশিন ক্রয় করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর আমাদের আরেকটা নতুন মেশিন দিবে আমাদের এখানে। তাহলে আরও 3টে বাংকার কিন্তু খালি। এই মেশিনগুলিতে পরবর্তী পর্যায়ে আমরা মেশিন বসাবো। গেল 10 বছরে 20 লাখের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও দেশের স্বাস্থ্য খাতে যুক্ত হয়নি কোনো রেডিওথেরাপি মেশিন। উল্টো কার্যকারিতা হারিয়েছে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ 8 হাসপাতালের রেডিওথেরাপি মেশিনও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে গাজীপুরের জয়দেবপুরে।
যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 10 বগির লাইনচ্যুত হয়। এতে আহত হন উভয় ট্রেনের চালক ও সহকারী সহ 4 জন। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ 2 ঘন্টা বন্ধ থাকলেও দুপুরে ডাবল লাইনের ডাউন লাইন দিয়ে শুরু হয় রেল চলাচল। এ ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। সহকর্মী নজরুল ইসলাম ও ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। শুক্রবার বেলা 11টায় গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু বুঝে ওঠার আগেই দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের 3টি বগি। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তেলবাহী 3টি অয়েল ট্যাঙ্কারও। বিপরীত থেকে একটা মালবাহী ট্রেন আমরা দেখলাম যে আসতেছে, আমি সঙ্গে ছিলাম, পাশে ছিলাম, সরাসরি দেখলাম। তো যখন ট্রেনটা ঢুকে পড়ছে তখন যে আহত যে 2 জন ড্রাইভার, ওনারা আপ্রাণ চেষ্টা করছে ট্রেনটা থামানোর জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ বিকট শব্দ পেলাম, শব্দ পাওয়ার পরে আমরা দৌড়ে আসছি, দেখলাম যে 2টা ট্রেন এখানে একই লাইনে আসা পড়ছে এবং ট্রেন 2টা মুখোমুখি অবস্থায় আছে। ট্রেনের যে লাইন ছিল এই লাইনটা ঠিক মতো না তারা ক্লিয়ার করতে পারে নাই। ক্লিয়ার না করার কারণে এই পাশে মালবাহী ট্রেন আর ওই পাশে যাত্রীবাহী ট্রেনটি এই ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারে নামে স্থানীয় রেল পুলিশ সহ ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা আমাদের ফোম টেন্ডার সহ আমাদের এখানে অগ্নি নির্বাপন যন্ত্র, ওয়াটার টেন্ডার এবং আমাদের ম্যান পাওয়ার সবাই আমরা প্রস্তুত রাখছি। এ সময় 2 ট্রেনের চালক ও সহকারী সহ 4 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। খুব অসহ্য ব্যথা, যন্ত্রণা, কথা বলতে পারছে না। ওনাদের মাথায় আঘাত পেয়েছে, তো এগুলা 24 আওয়ার্স যাওয়ার পরে আমরা বলতে পারি যে আসলে পুরোপুরি আউট অফ ডেঞ্জার। কিন্তু কি কারণে ট্রেন দুটি মুখোমুখি হলো সেই বিষয়ে জানতে জেলা প্রশাসনের 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সার্বিকভাবে কার্যক্রম চলছে এবং এগুলা সমাপ্ত হয়ে যাবে। কোনো জনের যাত্রী যাতে ক্ষতিগ্রস্ত না হয় অথবা তাদের যাত্রাপথে যাতে কোনো কষ্ট না হয়, এজন্য ট্রেন চলাচলটাকে আমরা মূল বিষয়ে রাখছি। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। প্রায় 2 ঘন্টা পর দুপুর 12টার দিকে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে প্রতিনিয়ত ঘটছে রেল দুর্ঘটনা, সে তুলনায় কারণ চিহ্নিত করে নেওয়া হয় না পর্যাপ্ত ব্যবস্থা। অনুসন্ধানে মিলেছে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে লাইনচ্যুতি সহ সিগন্যালের ত্রুটির কারণে। আর দক্ষ লোকবলের সংকটের সাথে অসচেতনতাকে দুষছেন স্বয়ং রেল মহাপরিচালক। বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ রেল ব্যবস্থা গড়তে মানুষ নির্ভরতা থেকে সরে গিয়ে প্রযুক্তি নির্ভরতা জরুরি। শাহাদাত নিশাদের রিপোর্টে বাকিটা জানবো আমরা। কখনো মুখোমুখি সংঘর্ষ, কখনো লাইনচ্যুত হয়ে বা অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে দেশে প্রায় ঘটছে রেল দুর্ঘটনা। এতে প্রাণ যায় অনেকের, আবার গুরুতর আহত হয়ে অনেক মানুষ আজীবন পঙ্গুত্ব বরণ করছেন। সবশেষ দুর্ঘটনার ঘটনা গাজীপুরের জয়দেবপুরে। 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের 10 বগি। কেউ প্রাণ না হারালেও আহত হন বেশ কয়েকজন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2020 সালে 108টি দুর্ঘটনায় নিহত হন 228 জন, আহত 54 জন। 2021 সালে 123 দুর্ঘটনায় 147 জন নিহত এবং 39 জন আহত হন। 2022 সালে 354 দুর্ঘটনায় 326 জন নিহত আর 114 জন আহত হন। গেল বছর 287 রেলপথ দুর্ঘটনায় 318 জন নিহত এবং 296 জন আহত হন। বর্তমানে দেশের 43 জেলা রেল নেটওয়ার্কে যুক্ত। দেশের ইতিহাসে লাইনচ্যুত সহ সিগন্যালের ত্রুটির কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। রেলে অভিজ্ঞ লোকমাস্টারের সংকট সহ পর্যাপ্ত লোকবলের অভাবকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন রেলওয়ের মহাপরিচালক। তো যথাযথভাবে পালন না করার কারণে হয়তো পয়েন্ট যেভাবে সেট করার কথা ছিল, হয়তো যে লাইনের পক্ষে করার কথা ছিল না করে অন্য লাইনের পক্ষে হয়তো করতে পারে, অথবা এটা যেহেতু নন ইন্টারলকিং এখানে আমাদের টেকনিক্যাল সাইডেও সমস্যা থাকতে পারে। তো যেহেতু এটা অটো সিস্টেম না আর কি, এটা এখন ম্যানুয়ালি, যেহেতু এখানে প্রজেক্টে কাজ হচ্ছে, ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো যে আমাদের যে সিস্টেম কাজ করার কথা সেখানে হয়তো সিস্টেমে কোনো ত্রুটি থাকলেও থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনায় তদন্তের সুপারিশগুলো বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার কমতো। এটা দায়সারা তদন্ত করেন বা সেটাকে ঠিক করার জন্য সুপারিশগুলো সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এবং সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও আসলে নজরদারি করছে না, ফলে দুর্ঘটনা কিন্তু পরের বছর দেখা যায় একই রকম দুর্ঘটনা আরেকটা ঘটছে। লোকনির্ভর রেল চলাচল থেকে সরে এসে প্রযুক্তি সহায়তায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায়শই দুর্ঘটনা ঘটছে, এটা বড় কারণ হলো এখনো পর্যন্ত আমাদের যে সিগন্যালিং ব্যবস্থাটা এটা এখনো অনেক বেশি মানুষ নির্ভর। কারণ হচ্ছে মানুষ ভুল করলে সেটাকে আমরা আটকাতে পারছি না। উন্নত বিশ্বের থেকে বাংলাদেশের রেল ব্যবস্থাপনা অনেক দুর্বল বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাধারণ রোগীদের মতো 10 টাকা দিয়ে টিকিট কেটে রাজধানী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হাসপাতালে যান প্রধানমন্ত্রী, লাইনে দাঁড়িয়ে নিজেই টিকিট সংগ্রহ করেন। এরপর বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর সৈয়দ মুদাসসের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হকের সঙ্গে ছিলেন। বৃষ্টির দেখা মিললেও এখনই কমছে না গরমের তীব্রতা, এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার আবারও বৃষ্টি হবে। আর মে মাসে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু জায়গায় শিলাবৃষ্টি সহ হতে পারে কাল বৈশাখী ঝড়ও। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, এক পশলা বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার। বৃহস্পতিবার রাতে আকাশ ভেঙে বৃষ্টির দেখা মিললেও মধ্য দুপুরে আবারও আগের রূপে ফিরেছে ঢাকা। আবারও কাঙ্ক্ষিত বৃষ্টির আশায় মানুষ, যে বৃষ্টি উত্তপ্ত নগরী ঢাকাকে করবে শীতল। আবহাওয়ার এমন খেয়ালিপনায় জনজীবনে ভোগান্তি চরমে। আমি মনে করছিলাম যে কালকে খুব ঠান্ডা থাকবে আবহাওয়াটা, কিন্তু আমি কাজে আসি দেখি যে গরমটা অনেক অতিরিক্ত বেড়ে গেছে। বৃষ্টিটা হয়তো অনেক জোরে হলে বা অনেকক্ষণ স্থায়ীও থাকলে গরমটা কমতো, সেই হিসেবে আমরা খুব হতাশ। বৃষ্টি হলে ঠান্ডা হলে আমার একটু আরাম হইতো, গরমে তো রিক্সা চালাতে পারি না। বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আমরা ভিজবো, সকাল তো বৃষ্টি পড়বো, সকাল তো একটু দিয়ে আবার গরম শুরু হয়ে গেছে। আমাদের যে তাপদাহের মধ্যে ডিউটি করা লাগে অল টাইমস, সো আমরা চাইবো যে প্রতিদিন আল্লাহ আমাদের বৃষ্টিটা যেন আমাদের অনুভূত হয়। তবে আবহাওয়াবিদরা বলছেন পরিস্থিতি সহনীয় হতে অপেক্ষা করতে হবে 6 মে পর্যন্ত। তাপপ্রবাহের যে অবস্থা আছে এটা 5-6 তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে। তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৈশাখের দাবদাহের মাঝে এক পশলা বৃষ্টি যেন কিছুটা হলেও স্বস্তি এনেছিল নগর জীবনে, কিন্তু এই তাপপ্রবাহের দাপট এখনো কমেনি। তাই তো এই দাপটের অবসানে আবারও সবার চাওয়া মুষলধারে বৃষ্টি, আর সেই প্রার্থনায় এখন যেন নগরবাসী। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সারা দেশে কমছে না দাবদাহ, কয়েক জেলায় বৃষ্টি হলেও গরমের প্রকোপ কমেনি। হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বোরো ধানের আবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চুয়াডাঙ্গায় কমছে না দাবদাহ। শুক্রবার বেলা 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী 6 মে থেকে 12 মে পর্যন্ত চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাড়াতাড়ি ফসল তোলার বার্তা দেওয়া হয়েছে কৃষকদের। চুয়াডাঙ্গা জেলার প্রতি অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কমতে শুরু করেছে, আগামীতে তাপমাত্রা আরও কমবে। আগামী 5 তারিখের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যশোরেও তীব্র তাপপ্রবাহ অব্যাহত। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি কষ্টে কৃষি শ্রমিকরা। ধান ঘরে তুলতে ব্যস্ত সময় যাচ্ছে কৃষকদের। টানা তাপপ্রবাহের কারণে মানুষের অসুস্থতা বেড়েছে, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। চোখে একটা প্রচণ্ড গরম হাওয়া লাগছে, যেটা রাস্তা থেকে উঠছে এবং বিশেষ করে এতে শরীর শুকাই আসছে। গরম পড়েছে প্রচণ্ড,
তাপমাত্রা অত্যাধিক বেশি, ঠিক আছে, এই কারণে মনে করেন মানুষের চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। মেহেরপুরে গেল 3 সপ্তাহেরও বেশি সময় তাপমাত্রা দেশের সর্বোচ্চ মাত্রায় গিয়ে ঠেকেছে। টানা দাবদাহ উপেক্ষা করেই কাজে বের হচ্ছে শ্রমজীবীরা। এক পশলা বৃষ্টির প্রার্থনা করছেন জেলাবাসী। পরিমাণ যে রোদ, আমরা এই ফুটপাতের উপর বসে আমরা কাজ করা আমাদের খুব কষ্টকর হয়ে গেছে। রোদে টিকা যাচ্ছে না, এত রোদ, ছাতি বেঁধে থাকা যাচ্ছে না রোদে। আমারও তো ইচ্ছা করে এক গ্লাস শরবত কিনে খাবো, আইর কারণে তো আমি তো কিনে খেতে পারি না। গাইবান্ধায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নেই বৃষ্টির দেখা, তাপমাত্রা থাকছে 40 ডিগ্রির ওপরে। নদী খালবিলে পানি না থাকায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। শিশু বৃদ্ধরা গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছে। তীব্র গরমের কারণে হচ্ছে ওর হাতে ছোট ছোট ফুসফুটি আকারে দেখা দিয়েছে, ওটা এখন চামড়া উঠে যাচ্ছে। আর তার জ্বর আসে বলে সেই তীব্র জ্বর, মানে এমন জ্বর যে অ্যান্টিবায়োটিক আমরা এমনি মাসি ডাক্তার থেকে ওষুধ আনি খাওয়াইছি, তীব্র জ্বরের কারণে ওষুধে কাজে করে। জামালপুরে দাবদাহে পুড়ছে ফসলের মাঠ। পানির অভাবে ও তীব্র রোদে মাঠে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছেন জেলার কৃষক ও কৃষি কর্মকর্তা। এই কারেন্টের জন্য ঠিক মতো পানি দিবার হইতেছি না, এই পানি বেগরে ধান খুব চিটা হইতেছে। যে কারেন্ট থাকে না, এই জন্য আমার ধান বর্তমানে মরে হয়ে গেছে, ফলন হবে না আমাদের ধানের। গরমের তীব্রতা থাকলেও মে মাসে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের যেসব স্বজন প্রার্থী হয়েছেন তাদের প্রতি আওয়ামী লীগের কোনো সমর্থন নেই, এমনটা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানান, দেশের বিরোধী দল কথা সর্বস্ব, আর বিএনপি এখন নিজেরাই বিভক্ত। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের নিয়মিত ব্রিফিং। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন নিয়ে জানান, দায়িত্বপ্রাপ্তরা মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরাতে কাজ করছে। উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে দলের সভাপতির নির্দেশের কথা জানান ওবায়দুল কাদের। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে, সেটাই উপলব্ধি করার বিষয়। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা নিজেরাই বিভক্ত। সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে। সারা দেশে যে অবস্থার সৃষ্টি করেছে তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনীহা সৃষ্টি হয়েছে। জনগণের সম্পৃক্ততা ছাড়া যে যেটাই বলুন, আন্দোলন কোনোদিন সফল হতে পারে না। বিএনপি নিজেরাই এখন বিভক্ত, তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে। বিএনপি নেতা কর্মীরা নেতাদের উপর হতাশ হয়ে এখন ঝিমিয়ে পড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এই পর্যায়ে সংবাদ রাতে আরও থাকছে। ছুটির দিনে বাজার নিয়ে কোনো সুখবর নেই। সপ্তাহ ব্যবধানে বেড়েছে মাছ মুরগির দাম, তদারকির দাবি ভোক্তা সাধারণের। জনগণের দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের দাবি, নিজেরা বিভ্রান্ত হয়ে বিএনপি নেতৃত্ব নিয়ে সমালোচনা করছে আওয়ামী লীগ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গেল ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে এক দফা দাবি আদায়ের ব্যর্থতাকে পেছনে ফেলে আবারও জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তুলতে কাজ শুরু করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, নেতৃত্বের অভাবেই আন্দোলন চাঙ্গা করতে পারছে না বিএনপি। তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে
ঝিমিয়ে পড়েছে। আন্দোলন নেতৃত্ব নিয়ে সমালোচনাকে আওয়ামী লীগের নিজেদের উপর সৃষ্ট চাপ এড়ানোর কৌশল বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের দাবি সংকট তৈরির সুযোগ নেই, যৌথ নেতৃত্বে চলছে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতি সপ্তাহে জাতীয় স্থায়ী কমিটির একটি সভা করেন। সেখানে মত বিনিময় হয়, পক্ষে বিপক্ষের বিভিন্ন রকমের কথাবার্তা হয়, তারপরে একটা চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছান। সেই সিদ্ধান্তটা প্রয়োজন বোধে আবার জাতীয় নির্বাহী কমিটির মাধ্যমে অ্যাপ্রুভ করে নেওয়া হয়। কখনো কখনো জাতীয় নির্বাহী কমিটির কাছে এটাকে শুধু কনভে করা হয়, কখনো কখনো আমাদেরকে কনভে না করে সরাসরি আপনাদের কাছেই বলা হয়। সুতরাং এখানে তো যৌথ নেতৃত্ব তো কখনো ব্যর্থ হতে পারে না। এখন যেভাবে এক দেশে এক ব্যক্তির শাসন চলছে, ওইভাবে বিএনপির মধ্যে এক ব্যক্তির শাসন বা এক ব্যক্তির নির্দেশনার দল চলে না। প্রশ্ন কেন উনি করলো যে ওনাকে সরিয়ে কাকে আনা হবে, এই বিষয়গুলো আমার মনে হয় আওয়ামী লীগ একটা বিভ্রান্তের মধ্যে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনীতি মেরুদণ্ড ভাঙা, ডলারের দাম দিন দিন বাড়া, এগুলো মনে হয় জনগণের যে একটা চাপ সিস্টেম এটা অনুভব করতে পেরেছে বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। সেখানে এসব কথা বলা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মতে ক্ষমতায় বসানো বা পতনের দায়িত্ব জনগণের, সে কাজ জনগণকেই করতে দিতে হবে। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয়। আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। বিএনপির কথা না ভেবে আওয়ামী লীগকে তাদের নিজেদের পরবর্তী নেতৃত্ব নিয়ে ভাববার পরামর্শও দেন রুহুল কবির রিজভী। ওবায়দুল কাদের সাহেবকে বলছি, আপনাদের নেতাকে শেখ হাসিনা তারপর আছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার মৌলভীবাজার জেলা সফরের অংশ হিসেবে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানের বিলুপ্তপ্রায় খাড়িয়া ভাষা রক্ষায় কিছু উদ্যোগ নেওয়া হলেও তাতে আরও জোরালো করা প্রয়োজন। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকের মাতৃভাষা ভিন্ন। এছাড়া খাড়িয়া ভাষা ও নাগরিক লিপি সংরক্ষণের আহ্বান জানান বিচারপতি ওবায়দুল হাসান। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকেরই মাতৃভাষা কিন্তু ভিন্ন। রাষ্ট্রভাষা বাংলা সবার জন্য প্রযোজ্য। এই ভাষাটি, যে ভাষাটি বাংলাদেশের বিলুপ্তির পথে প্রায়, এই ভাষাটিকে রক্ষা করে, তবে আমাদের যে কোনো মূল্যে এই ভাষাটি যাতে বাংলাদেশ থেকে বিলুপ্ত না হয়ে যায় সেই চেষ্টা করবে। কোষ্ঠী পাথরে মূর্তি ও ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের হোতা খোকন হাজী সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় অভিযান চালিয়ে ফতুল্লা থেকে অপহৃত আনোয়ার হোসেন খানকে উদ্ধার করে তারা। শুক্রবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। 2017 সালে ভারতীয় এক নাগরিকের থেকে 400 কোটি টাকা মূল্যের কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা বিক্রির প্রস্তাব পান বাংলাদেশি খোকন হাজী। মোস্তফা হাওলাদার নামের এক ব্যক্তি তার কাছে নকল কোষ্ঠী পাথর ও ধাতব মুদ্রা 95 লাখ টাকায় বিক্রি করে লাপাত্তা হন। এরপর 7 বছর ধরে মোস্তফা হাওলাদারকে খুঁজছেন খোকন। তাকে না পেয়ে সবশেষ গেল বুধবার মোস্তফার ভাইরা ভাই আনোয়ার হোসেন খানকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণ করেন খোকন হাজী ও তার সহযোগীরা। মুক্তিপণ দাবি করা হয় সেই 95 লাখ টাকা। পরিবার 17 লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য মারধর ও হত্যার হুমকি দিতে থাকে। গ্রেফতারকৃত হাজী খোকন তার নেতৃত্বে 8-9 জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে খোকন হাজী সহ 7 জনকে গ্রেপ্তার করে র্যাব 3 এর একটি দল। অপহৃত আনোয়ারকে উদ্ধার এবং অপহরণে ব্যবহৃত রিভলভার, 8 রাউন্ড গুলি ও একটি শটগান জব্দ করে তারা। অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা হাজী ওয়াইস উল্লাহ খোকন ও তার অন্যতম 6 সহযোগী আরিফ হোসেন, সাইফুদ্দিন আহমেদ মিলন, সিরাতুল মুস্তাকিম, মোহাম্মদ রুহুল আমিন
মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ স্বাধীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই একই সময়ে উক্ত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি র্যাব। আল নোমান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। প্রথম টি-20তে জিম্বাবুয়ের দিয়ে 125 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। স্বস্তির খবর নেই নিত্যপণ্যের বাজারে। হাতে গোনা কয়েকটি পণ্যের দাম স্বাভাবিক থাকলেও আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ। দাম কমার খবর নেই মাছ, মাংস ও মশলার। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনের চেয়ে নানা কারণ ও অজুহাতে বাজারে থাকে চড়া ভাব। দাবদাহের সাথে নিত্যপণ্যের চড়া দামে বাজারে অস্বস্তি বেড়েছে আরও। এ নিয়ে ক্ষোভের সীমা নেই সাধারণ ভোক্তাদের। রমজান মাসে যেটা ছিল সেটাতে মোটামুটি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে থেকে বেশি। ব্যবসায়ীরা বেশি দামে আনে, বেশি দামে বিক্রি করে। আমরা যারা ভোক্তা, আমাদের তো আরো ইনকাম আয় সোর্স বাড়ে নাই, তা আমাদের খুব কষ্ট হচ্ছে। বাজার ঘুরে দেখা যায় মুরগি প্রকারভেদে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে ডিমের দাম, বিক্রি হচ্ছে 120 টাকা ডজন দরে। আমাদের কাছে অনেকটা বেশি। আমরা কয় টাকা ছাড়াই চাকরি ভাই, এই 220 টাকা 10 টাকা ব্রয়লার যদি হয়, ব্রয়লারও খাইতে পারবো না ভাই। দিন দিন তো জিনিসপত্রের দাম বাড়তে আছে, তাহলে বুঝতে পারেন আমাদের কি অবস্থা। গত সপ্তাহে যে মুরগিটা গেছে 330 টাকা, সেটা আজকে 390 টাকা দিয়ে কিনলাম। এই সপ্তাহে 120 টাকা আছে, তবে বাড়ার সম্ভাবনা আছে। খরচ বাড়লে যে কোনো মালের দাম এমনি একটু বাড়ে। পেঁয়াজ ও রসুনের বাজারেও নেই স্বস্তির খবর। প্রকারভেদে 20 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা, আর পেঁয়াজ 70 থেকে 80 টাকা। পেঁয়াজের দাম হয়ে গেছে 70 টাকা কেজি। পেঁয়াজ কিন্তু 70 টাকা ছিল না, তখন আরেকটু কমই ছিল। এখন যদি মনে করেন 40-50 নেমে আসতে তাহলে বেশি ভালো হতো। প্রত্যেকটা 20 টাকা বাড়ছে, আদায় 10 টাকা বাড়ছে, ইন্ডিয়ান রসুনও 10 টাকা বাড়ছে, আর পেঁয়াজ আপনার 10 টাকা বাড়ছে। 3 দিনের ব্যবধানে বাড়ছে 10 টাকা। ঈদুল আজহা সামনে রেখে বাড়তে শুরু করেছে সব ধরনের মশলার বাজার। মশলা পণ্য এলাচ প্রকারভেদে কেজিতে 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রায় 4000 টাকায়, আর জিরা বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। যে এলাচ ছিল রমজানের আগে 1800 টাকা বা 2000 টাকা কেজি, সেই এলাচ এখন আমাদের বিক্রি করতে হয় 3300-3400 টাকা প্রতি কেজি বিক্রি করতে হয়। মোটামুটি মুদি, ডাল, চাল, চিনি এগুলা কমে আছে, এগুলো কোনো বাড়ে না, আরো বরঞ্চ 5 টাকা 10 টাকা করে কমতেছে। বিশেষ করে মশলাগুলোর দাম বাড়তেছে। তবে কিছুটা স্বস্তির খবর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে দামে খুব একটা পরিবর্তন আসেনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বৈশাখের খরতাপের প্রভাব পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের বাজারে। সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। সহকর্মীদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনও ভোক্তাদের জন্য বাজারে সুখবর নেই। বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। চট্টগ্রাম খাতুনগঞ্জ বাজারে ঘুরে দেখা যায় সরবরাহ কমার অজুহাতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজের। বাড়তি রসুন ও আদার দামও। এ বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 60 থেকে 66 টাকা, রসুন 190 থেকে 196 ও আদা 170 থেকে 177 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি ঠিক থাকলে পারবে না, আর আমদানি কম হলে তো অবশ্যই পারবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু মোকামার বাজার, একটু গ্রামের বাজার বেশি, তো সেজন্য 2-1 টাকা বাড়ছে। পেঁয়াজ পর্যন্ত মনে আছে, কিন্তু গৃহস্থ ছাড়তেছে না। হাটে যার জন্য 20 গাড়ি মাল আমদানি, সেখানে 5 গাড়ি 6 গাড়ি মাল আমদানি। লক্ষ্মীপুর মাছের বাজারে সরবরাহ কম হয়, দাম বাড়তি। প্রতি কেজি রুই মাছ ভোক্তাকে গুনতে হচ্ছে 300 থেকে 450, চিংড়ি মাছ 1300 থেকে 1500, ইলিশ মাছ 2000 টাকা, পোয়া মাছ 500 টাকা। দাম নাগালের বাইরে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সুনামগঞ্জের বাজারগুলোতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়তি। কিছু সবজির মৌসুম প্রায় শেষ হওয়ায় ও তীব্র গরমের প্রভাবে সবজির উৎপাদন কমায় দাম বাড়ছে বলছেন বিক্রেতারা। সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে ঊর্ধ্বমুখী সবজির বাজার। বেগুন কেজিতে 80, করলা 40, শসা 30, কাঁচামরিচ 80, পেঁয়াজ 70, পটল 80 টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। যারা স্টুডেন্ট আছে সবাই ফ্যামিলি থেকে একটা সাপোর্ট নিয়ে পড়াশোনাটা করতে হচ্ছে, কিন্তু আমরা যখন বাজারে এসে দেখি যে প্রত্যেকটা জিনিসের আগের তুলনায় গতকালকে চেয়ে আজকে আরও বৃদ্ধি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চলাটা একদমই কষ্টকর। সবজির দাম তো সব কিছুতে আগের চেয়ে অনেক বেশি, কারণ হচ্ছে আগে যে আমরা যে টাকা দিয়ে বাজার করতাম সেই টাকা দিয়ে এখন বাজার করতে হিমশিম খাচ্ছি আমরা।
বাজার নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের বাকি মাত্র 4 দিন। শেষ সময়ে সারা দেশে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। দিনভর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। সকাল থেকেই বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, মাদারীপুরেও সরব প্রার্থীরা। নির্বাচনী হাওয়ায় এসব এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাররাও উৎফুল্ল। 152 উপজেলায় প্রথম ধাপের ভোট হবে আগামী 8 মে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটলে ফল বাতিল করা হবে। শুক্রবার সকালে সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান তিনি। আরো বলেন, ভোটারদের আকৃষ্ট না করে কেউ ভিন্ন কৌশল নিলে তাতে লাভ হবে না। আপনারা ভোটারের কাছে যান, ভোটারের দ্বারে দ্বারে যান, তাদের মনের মধ্যে ঢোকার চেষ্টা করেন। তাদের জন্য কি করবেন নির্বাচিত হলে, তাদের সুখে দুঃখে কতটুকু পাশে থাকবেন, এই আশ্বাসটুকু আপনারা তাদেরকে দেন। এইটা যদি আপনারা দেন, ভোটাররা যদি আকৃষ্ট হয়, আপনাদের প্রতি আস্থা রাখে, তাহলে সেই কিন্তু ভোটে জয়ী হবে। কোনোভাবেই ভোটের মেকানিজম এটা সেটা করে কিন্তু আপনারা জয় হতে পারবেন না।